প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব আজাদ মজুমদার, আরও রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সায়ন্ত সাখাওয়াত। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই যাব আজাদ মজুমদারের কাছে। সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয় সেটি পর্যালোচনা করবে সরকার। আপনাদের প্রেস উইং থেকে বলা হয়েছে যে দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের জন্য নতুন এই কার্ড ইস্যু করা হবে। এই নিয়ে চলছে আলোচনা, সমালোচনা। কিছু কিছু মিডিয়া রিপোর্ট করে দিয়েছে যে এই কার্ড টোটালি বাতিল করে দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কেউ প্রেস অফ ফ্রিডমের প্রতি অনুগত হয়ে নানান কথাবার্তা বলছে। এই নিয়ে আপনি কি বলবেন? আমরা একেবারেই পরিষ্কার করে বলতে চাই, কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড এখন পর্যন্ত বাতিল করা হয়নি। এই মুহূর্তে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন সচিবালয়ে একটা বড় অগ্নিকাণ্ড হয়েছে। এই অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে ওখানে তদন্ত কাজ চলছে, ক্রাইম সিন হিসেবে ওটা এখনও প্রোটেক্ট করা হচ্ছে। তো এর ফলে ওই সচিবালয়ের ভিতরে জনচলাচল সীমিত করার একটা সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ যারা আছে এর সাথে। তো সেই প্রেক্ষিতে সাময়িকভাবে অল্প কিছু সময়ের জন্য সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ডকে ব্যবহার করে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এটা শুধু যে সাংবাদিকদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা নয়, এই পদক্ষেপটা আসলে যারাই সচিবালয়ে বিভিন্ন অস্থায়ী কার্ড ব্যবহার করে যারা সচিবালয়ে যাতায়াত করেন তাদের সবার জন্য একই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এবার এইটা এমন না যে একেবারে সচিবালয়ের দরজা সবার জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, তা নয়। প্রয়োজন মাফিক সাংবাদিকরাও যেতে পারবেন, অস্থায়ীভাবে তাদেরকে সাময়িক যে কদিন এই অসুবিধাটা হচ্ছে সেই সময়ে সাংবাদিকরাও যেতে পারবেন। তাদের জন্য অস্থায়ী পাস ইস্যু করা হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। তাদের যদি কোনো অনুষ্ঠান থাকে বা তাদের কোনো বিষয়ে সাংবাদিকদের সাথে এঙ্গেজ করার যদি কোনো প্রয়োজন থাকে তাদের জন্য কিন্তু সেই সুযোগটা রয়ে গেছে। সেটা একইভাবে একটা বিশেষ সেল খোলা হয়েছে যেখানে সাধারণ মানুষও, যাদের সচিবালয় বাংলাদেশের একটা প্রশাসনের প্রাণকেন্দ্র, এখানে এটাকে একেবারে বন্ধ করে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো এখানে অনেক মানুষের নানা কারণে যাতায়াতের প্রয়োজন থাকতে পারে, তাদের জন্য একটা বিশেষ সেল খোলা হয়েছে, সেখান থেকে তারা অনুমতি নিয়ে তারপরে সচিবালয়ে যাতায়াত করতে পারবেন। এই ব্যবস্থাটা একেবারেই সাময়িক, এবং এটা একটা অবস্থার প্রেক্ষিতে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা কোনো চিরস্থায়ী কোনো বিষয় না। এটার সাথে সাংবাদিকদের গতিরোধ করা, কণ্ঠরোধ করা ইত্যাদির সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের তো এই মুহূর্তে প্রশ্নই আসে না। কেউ যদি এটা বলে থাকে, আমরা দেখেছি অনেকে বলেছে, বিবিসির মতো সংবাদ মাধ্যম এটাকে বলেছে যে ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এটা হয় তারা না বুঝে করেছে অথবা বুঝে জেনে শুনে মোটিভেটেড হয়ে তারা করেছে। আরও অন্যান্য সংবাদ মাধ্যম আমরা দু একটা যে দেখেছি তারা বলেছে যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে। এটা আমরা মনে করি যে এটা তারা হয় বুঝতে পারেনি অথবা ভালো মতে স্টাডি করেনি সরকারের আদেশটাও। কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয় নাই। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে, যথারীতি বহাল আছে। তবে হ্যাঁ, পর্যালোচনার কিছু যৌক্তিক কারণ আছে, এই কারণে পর্যালোচনা করবে, কারণ আর আগে অ্যাক্রিডিটেশন কার্ডের অনেক মিসইউজ অ্যাবিউজ হয়েছে। আরেকটি বিষয় সেটি হলো যে আপনারা যে নতুন সেল খুলেছেন যেখান থেকে প্রয়োজনীয় অস্থায়ী একটা পাস নিতে পারবে, এই পাসটা শুধু সাংবাদিকরা না সাধারণ কেউ নিতে পারবে? এটা ক্রাইটেরিয়া কি হবে? ধরুন আমি পাস নিতে চাই, অস্থায়ী পাস, আমি কিভাবে পাসটা পাবো? এটা সাধারণ সবার জন্যই করা হয়েছে। আর সাংবাদিকদের জন্য বিশেষভাবে বলা হয়েছে যে যদি মন্ত্রণালয়গুলো থেকে সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস ইস্যু করবে, মন্ত্রণালয়গুলো সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানাবে এবং অস্থায়ী পাস ইস্যু করে তাদেরকে সেখানে নিয়ে যাবে প্রয়োজন মাফিক। ওই বিশেষ সেলটা আসলে সরাসরি সাংবাদিকদের জন্য নয়। সায়ন্ত সাখাওয়াত, আসলে এই প্রেস কার্ড নিয়ে, যেটা আমরা অ্যাক্রিডিটেশন কার্ড বলেই চিনি, নানান ধরনের ঘটনা অতীতে ঘটেছে যেটা আসলে হিসাব নেই। এবং আপনি শুনলে অবাক হবেন যে এই কার্ডের সংখ্যা হলো ৭,৮৬৭টি। এত সাংবাদিক প্রতিদিন কি সচিবালয়ে যাওয়ার কথা? অথবা এত পেশাদার সাংবাদিক আছে কিনা সেটা তো সন্দেহ, যারা সচিবালয় বিট করে, আমি ওই অর্থে বলছি। আপনি জানেন যে এমপিরাও এই প্রেস কার্ড ব্যবহার করতেন, ২ শতাধিক এমপি করতেন। তারপরে এবং এই যারা এত কার্ড নিয়েছেন তারা কি আসলে সবাই সাংবাদিক? সেই প্রশ্ন এসেছে। আমরা জানি এদের অনেকেই সাংবাদিক নয়, ছাত্রলীগ, যুবলীগ, এদের অনেকেই এই কার্ড ব্যবহার করতেন আন্ডারগ্রাউন্ড পত্রিকার নামে। এমনকি আমরা এও জেনেছি
যে মূলধারার পত্রিকার অনেকে রয়েছেন যাদের এই কার্ড রয়েছে, কিন্তু ওই পত্রিকা অভিষ্ঠিতে তারা চাকরি করেন না, কখনোই করেননি। এবং প্রতিবেশী দেশের নাগরিকদেরও অনেকের এই কার্ড রয়েছে, এই অভিযোগে কিন্তু রয়েছে। তাদের পেশা কি, তারা কেন সচিবালয়ে যাওয়া তো প্রয়োজন পড়ে, এই প্রশ্নটি কিন্তু খুব সামনে এসছে, বিশেষ করে এইবার। এবং আমরা সব মিলে দেখেছি যে এই গত 15 বছরে গত সরকার হেন কোনো জায়গায় নাই যেখানে অপকর্ম করেনি। এমনকি এই অ্যাক্রিডিটেশন কার্ডের মতো মর্যাদাপূর্ণ বিষয়টিকেও তারা যাতা করেছে। টোটাল বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাংবাদিকদের বিষয়ে যে প্রশ্নের অবতারণ আপনি করেছেন ওই বিষয়ে যাওয়ার আগে আজাদ ভাই যে প্রসঙ্গে বললেন ওইখানে আমি একটু মতামত দিতে চাই। সেটা হলো এই যে আগুন লাগার পরে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে যে একটা সরকারি একটা আদেশ জারি হলো, এই আদেশ জারির পর থেকে বিশেষ করে ভার্চুয়াল মিডিয়া এবং কিছু কিছু সংবাদ মাধ্যমও এটাকে যেভাবে প্রচার করছে, সেই প্রচারের ধরনটা দেখে মনে হচ্ছে কেউ কেউ অজ্ঞতাবশত করছে, ওই ভাষাটা বুঝেনি এমন হতে পারে, সবাইকে এক পাল্লায় ফেলছি না, তবে বেশিরভাগেরই মনে হচ্ছে সাংবাদিকতা করলে ন্যূনতম যেটুকু লেখাপড়া জানার দরকার সেটুকু জানলে ওই অফিস আদেশের ভাষাটা না বোঝার কথা না। যে সাময়িক সময়ের জন্য যে সাংবাদিকরা যে কার্ড ব্যবহার করে যে প্রবেশ করতেন তার ওই প্রবেশাধিকারকে সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়েছে। বাতিল শব্দটাই লিখছে, কার্ড বাতিল করেন, মানে বাতিল শব্দটা উল্লেখ করা হয়েছে তার, কিন্তু কার্ড বাতিল না, তার প্রবেশাধিকার। এখন আমলাদের ভাষাগত বিষয়টি বা কারা এটা করেন যে ভাষাগত বিষয়, এখানে বাতিল শব্দটা না দিয়ে তার প্রবেশাধিকার সংরক্ষিত করা হলো বা স্থগিত করা হলো, এরকম কিছু হলে এই ভুল বুঝাবুঝিটা হতে পারতো না। এর সুযোগ নিয়ে কেউ কেউ এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে কিন্তু ব্যাখ্যা দিয়েছে, প্রচার করেছে। কিন্তু এখন ব্যাখ্যা দিতে হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রেস ফ্রিডমের পক্ষের মানুষ সবসময়, আমি সেই বিবেচনায় আমার মনে হয় যে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করবেন, এখানে আগুন লেগেছে একটা বিল্ডিংয়ে একটা নির্দিষ্ট এরিয়ায়, সেই এরিয়াটাকে কর্ডন করে সেটা ক্রাইম সিন ঘোষণা তো করবেই, কিন্তু গোটা সচিবালয় এরিয়া তো ক্রাইম সিন ঘোষণা করার কোনো কারণ নাই। এবং এখানে অন্যান্য যেসব মন্ত্রণালয় তার দৈনন্দিন কার্যক্রমও চালাতে হবে, থাকতে হবে, সেই ক্ষেত্রে ওই এরিয়াতে সাংবাদিকরা পারমিশন ছাড়া যেতে পারবেন না, বা সরকার পরিদর্শনে নিয়ে গেলে যাবেন, এটা যেমন সত্য, কিন্তু অন্যান্য জায়গায় যারা পেশাদার সাংবাদিক পেশাগত সত্যিকার প্রয়োজনে তারা যাতে নির্বিঘ্নে যেতে পারতো, তার সংখ্যা কমিয়ে আনা যেতে পারতো, বিশেষ সেল থেকে পারমিশন নিয়ে যাওয়া যাবে, এই ব্যাখ্যাটাও যদি একটু ভালোভাবে প্রচার হতো তাহলে এই ভুল বুঝাবুঝি হতো না। ফলে সরকারের তরফ থেকে আরও সতর্ক হওয়ার সুযোগ ছিল, এটা হলো আমার কথা। যে এরকম অনেক বিষয় ভবিষ্যতে সামনে আসবে যেখানে যদি আমরা আরেকটু সতর্কতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে ভেবেচিন্তে আগাই, কারণ ছোটোখাটো ভুল বুঝাবুঝি অনেক সময় অনেক বড় ঘটনার জন্ম দেয়, রাগ ক্ষোভের তৈরি করে। সাংবাদিক সমাজের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ যে এই সরকার না, সেটা তো সাংবাদিকরা বুঝে, কিন্তু যারা পরাজিত ফ্যাসিবাদের দোসর তারা তো নানান ইস্যুতে চেষ্টা করবে ভিন্ন খাতে নেওয়ার, সেই সুযোগটাও আমাদের দেওয়াটা উচিত হবে না। এই জন্য এইখানে সুযোগ ছিল সেরকম ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার। কিছু বিষয় স্পর্শকর, ধর্ম, সংবাদ মাধ্যম, ছাত্র, বিভিন্ন কিছু ইস্যু আছে, এগুলো হচ্ছে খুব স্পর্শকাতর, দেশীয় অনেক বিষয়, সেই সব জায়গায় খুব ভেবেচিন্তে সতর্কতার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো। এক, দুই হলো আপনি যে বলছেন যে অ্যাক্রিডিটেশন কার্ডের যে যত্রতত্র ব্যবহার এবং যাকে অপাত্রে দান, 7,867 বললেন, প্রায় 8,000 লোককে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার কথা বললেন। আমি তো মাঝে মাঝে অবাক হই পত্রিকার নাম শুনলেই। অনেক সাংবাদিক এসে পরিচয় দেন, যেই পত্রিকার নাম বলেন, আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি, কাজ করেছি, বিভিন্ন পত্রিকার রিপোর্টের অ্যানালাইসিস নিয়ে রিপোর্ট করতাম, ফলে সংবাদ মাধ্যম সম্পর্কে আমার চাকরির অংশই ছিল খোঁজখবর রাখা। আমি খুব অবাক হই, এই পত্রিকার নামই তো জীবনে আমি শুনি নাই। যে পত্রিকার নাম আমি মোটামুটি খোঁজখবর রাখি, সব না জানলো, জীবনে নাম শুনি নাই, এরকম সংখ্যা বহু। সেই ক্ষেত্রে বাংলাদেশে যে দৈনিক পত্রিকার সংখ্যা, যারা সরকারি বিজ্ঞাপন পায় এবং আগে কাগজ পেত,
এর সংখ্যাটা যে এত ব্যাপক সেটা কিভাবে সম্ভব? সুতরাং ওই সুযোগ নিয়ে এসে সাংবাদিকের সংখ্যা ওইভাবে হবে এবং সরকারের প্রভাবিত লোকরা, তাদের পক্ষের লোকরা অথবা বিভিন্ন ধান্দাবাজির উদ্দেশ্যে শুধুমাত্র সচিবালয়ে ঢুকে তারা তদবির বাণিজ্য করবে অথবা নিজের কোনো একটা উদ্দেশ্য পূরণ করবে, সেই কারণে এই কার্ড নেওয়া লোকের সংখ্যা ব্যাপক। আর এমপিদের যে কথাটা বললেন, এমপিরা অনেকে এরকম কোনো নামকাওয়াস্তে একটা পত্রিকার ডিক্লারেশন নেয়, কারণ ওই যে সরকারি বিজ্ঞাপন কোটায় টাকা পায়। আগে এখন বোধহয় এটা নাই, কাগজ সরকারি নিউজ প্রিন্টের টাকা পেত, সেটা পেত, নানান লাভ। এইটা একটা। আর একটা হচ্ছে গিয়ে কোনো একটা ঝামেলা বিপদ আপদ কিছু একটা হলে সে সাংবাদিক হয়ে যায়। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, মানে এখানে বেশিরভাগ মানুষকে দেখি হঠাৎ করে পরিচয় পাল্টে ফেলে। ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, সে যদি বিএনপির নিপুণ রায়চৌধুরী হয় বা গয়েশ্বর রায়চৌধুরী হয়, তাদের আপনি পিটিয়ে রক্তাক্ত করতে পারবেন, তো অবশ্যই বিএনপি তখন থাকবে, সে বিএনপি থাকবে, সে তখন সংখ্যালঘু না। আবার পরাজিত ফ্যাসিবাদের এদের পক্ষের যারা 16 বছর ধরে এদেশের মানুষকে নিপীড়ন করলো, শোষণ করলো, টাকা পাচার করলো, বিপ্লব সরকারের মতো পুলিশ অফিসার গুন্ডামি করলো সরকারি পোশাক পরে আমার ট্যাক্সের বেতনে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, সে সংখ্যালঘু হয়ে যাবে। নারীদের বেলায়ও তাই। আপনি অন্য ভিন্ন মতাবলম্বী অনেক নারী নানান রকমের নিপীড়ন শিকার হয়েছেন, তখন তিনি নারী নন, তিনি তখন জামাত, তিনি তখন বিএনপি, তিনি তখন ওই পক্ষের। আর যদি আওয়ামী ঘরানার কোনো হয়, তাদের যে নারী সংগঠন যারা আছে, নারী নেত্রী আছে, তারা তখন নারী অধিকার বলে ঝাঁপিয়ে পড়েন। এই যে বৈপরীত্য, ঠিক সাংবাদিকদের বেলায় তাই। একজন এমপি, তিনি তো এমপি, তিনি আবার যখন প্রয়োজন তার সুবিধা মতো একটা কার্ড শো করে তিনি সাংবাদিক হয়ে যান। তদবিরের জন্য গেলে এই কার্ডটা তার প্রয়োজন হয় সচিবালয়ে ঢুকতে। সেই জন্য এইটাকে সংশোধন করবার জন্য রাষ্ট্রের দায়িত্ব আগে। প্রেস কাউন্সিল আছে, পিআইবি আছে, প্রেস ক্লাব আছে, সাংবাদিকদের অনেক সংগঠন আছে। এখন ওই সংগঠন যদি সহযোগিতা করে এবং সরকার তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, সরকারের উচিত হবে যে সত্যিকার অর্থে সাংবাদিকতা করে পেশাদার এবং যোগ্য, এবং ওই যেই পত্রিকাগুলা মানে সার্কুলেশন ভালো, তারা সত্যিকার জার্নালিজম করে, ওইখান থেকে নিয়ে এটাকে যৌক্তিক পর্যায়ে সংখ্যা এবং মান দেখে এইভাবে কার্ড নতুন করে ইস্যু করা উচিত হবে। না হলে সাংবাদিকতার নাম নিয়ে শুধুমাত্র কার্ড ব্যবহার করে যারা চলে, তাদের যেহেতু উদ্দেশ্যটাই থাকে ভিন্ন, এই কার্ড নেওয়ার পেছনের উদ্দেশ্যটাই অসৎ, সুতরাং সে সৎ সাংবাদিকতা, সৎ কাজ, সৎ উদ্দেশ্যে দেশের পক্ষে কাজ করে এটা তো করবে না। কারণ কার্ডটা নিয়েছে সে ব্যক্তি স্বার্থে, বিশেষ কোনো ধান্দার উদ্দেশ্যে, তার ধান্দাটাই মুখ্য। তারে দ্বারা সাংবাদিকতারও উপকার হবে না, দেশেরও উপকার হবে না। সুতরাং এইখানে রেস্ট্রিকশন আনতেই হবে। এবং এইখানে আমি মনে করি সাংবাদিক যারা পেশাদার সাংবাদিক, সৎ সাংবাদিকতা চায়, ভালো সাংবাদিকতা চায়, আত্মমর্যাদা নিয়ে সাংবাদিকতা করতে চায়, তাদের উচিত নিজেদের আত্মমর্যাদা রক্ষার স্বার্থে এখানে নিজেদেরই শক্ত হওয়া। তাদের মান অক্ষুণ্ণ রাখতে চাইলে তাদের নিজেদের স্বার্থে উচিত হবে এরকম সাংবাদিকদের এই কার্ড বাতিলের দাবি তোলা। সরকারের ঘাড়ে চাপিয়ে তাদের সমালোচনা করে সব কিছু না করে, সাংবাদিক কমিউনিটি যারা, নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের দায়িত্ব হচ্ছে নিজেদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করবার জন্য এইরকম অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো কিভাবে দূর করা যায় সেই পথ তাদেরকে বলে দেওয়া এবং সরকারকে সহযোগিতা করা। আজাদ মনে জি, আমি কিছু কথা বলেছিলাম এবং সায়ন্ত সাখাওয়াত কিছু কথা বলেছিলেন, এবং সব মিলে কিন্তু চিত্রটি ভয়াবহ। এই অ্যাক্রিডিটেশন কার্ড বিষয়টি, এটা কিন্তু ইজি ব্যাপার নয়। আমি যদি বলি একটা চক্র গড়ে উঠেছে, এবং সেই চক্রের সাথে কারা জড়িত আমরা সেটাও জানি, এবং এই অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য কি পরিমাণ টাকা বিনিময় হতো সেটাও আমরা জানি। এবং আমরা এও জানি যে তথ্য মন্ত্রণালয়ের ওই সময় কারা এগুলোর সঙ্গে জড়িত ছিলেন, কোন কর্মকর্তারা জড়িত ছিলেন। আপনি কি বলবেন? আমাদের অ্যাক্রিডিটেশন কার্ডের কনসেপ্টটা নিয়ে মানুষের মধ্যে, এমনকি সাংবাদিকদের মধ্যেও একটা ভুল ধারণা আছে। অ্যাক্রিডিটেশন কার্ড একটা সাংবাদিকের আইডেন্টিটি, এটা শুধুমাত্র সচিবালয়ে প্রবেশ করার কোনো বিষয় না। একটা অ্যাক্রিডিটেশন কার্ড আমাদের যেমন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যদি আপনি কভার করতে চান, তাহলেও আপনার অ্যাক্রিডিটেশন কার্ড প্রয়োজন হবে। সেটার জন্য আলাদা পুলিশের বিশেষ শাখা থেকে আপনার পাস নিতে হবে, এবং সেই পাসটা পাওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে আপনার অ্যাক্রিডিটেশন কার্ড আছে কিনা।
আপনি যদি জাতীয় সংসদ কভার করতে চান তাহলেও আপনার একটা এক রেশন কার্ড লাগবে, বা দেশে যদি কোনো ভিআইপি আসে, ইন্টারন্যাশনালি কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বা কোনো রাষ্ট্রনায়ক আসে, তার কোনো অনুষ্ঠান কভার করতে গেলেও আপনার এক রেশন কার্ড প্রয়োজন। তো এক রেশন কার্ডের অনেক প্রয়োজন আছে, কিন্তু এখন সবাই সচিবালয়ে ঢুকিয়ে তো ফেলেছে। এখন এটাকে এক রেশন কার্ডের সাথে সবাই এটাকে সচিবালয়ের প্রবেশপত্র হিসেবে গুলিয়ে ফেলেছেন। যেই কারণে এক সিনিয়র সাংবাদিকই বলছেন যে যদি এক রেশন কার্ড বাতিল না করা হবে তাহলে আলাদাভাবে পাস নেওয়ার কথা বলা হচ্ছে কেন? তো পাস আর এক রেশন কার্ড দুইটা যে ভিন্ন জিনিস, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনেক বড় বড় সাংবাদিককেও বোঝানো কঠিন হয়ে যাচ্ছে এখন। তো এটাই হলো একটা বড় সমস্যা। তো সরকারের দিক থেকে যেটা চিন্তা করা হয়েছে, যেটা আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে সরকার এখন চিন্তা করছে যে আসলে এক রেশন কার্ড এবং সচিবালয়ের প্রবেশপত্র দুইটাকে আলাদা করার। সচিবালয়ে যাদের কাজ থাকবে তারা অবশ্যই যাবেন, সাংবাদিকরাও যাবেন, সংবাদপত্রগুলো যাদেরকে অ্যাসাইন করবেন তারা সবাই যাবেন, তাদের জন্য আলাদাভাবে এই পাশের ব্যবস্থা করা যায় কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছে। আর এক রেশন কার্ড সাংবাদিকরা জেনারেলি যারা যারা এক রেশন কার্ড পাওয়ার যোগ্য তারা অবশ্যই এক রেশন কার্ড পাবেন এবং সেটা ব্যবহার করে তারা সাংবাদিকতার যতটুকু যেখানে যা প্রয়োজন হয় সেটা তারা কাজে লাগাবেন। আমাদের এই কনসেপ্টটার ভিন্নতার কারণে অনেক ভুল বোঝাবুঝির অবকাশ হচ্ছে, এবং আজকে যে আপনার এই বিভিন্ন সংবাদপত্র বা ইভেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়াতেও আপনার যখন এই ধরনের তথ্য আসছে, তার একটা মূল কারণ হচ্ছে এই মিসকনসেপশনটা। তো এই মিসকনসেপশনটা দূর হওয়া জরুরি, এবং এক্ষেত্রে যারা সাংবাদিক নেতা বা ইউনিয়নগুলো আছে তারাও একটা বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে এই এক রেশন কার্ডটাকে সচিবালয় প্রবেশপত্র হিসাবে ব্যবহার করার জন্য ইউনিয়নগুলোর একটা বড় ভূমিকা থাকে। তারা চায় যে আসলে যেহেতু তাদের একটা ভোটের একটা বিষয় আছে, সো তারা অনেকে মনে করে যে যারা সবাই যেহেতু ভোটার, সবারই আসলে একই রকম অধিকার থাকা উচিত এবং সবাই যাতে অবাধে সচিবালয়ে যাতায়াত করতে পারে। তো এইরকম এই বিভিন্ন প্রেশার গ্রুপ, সেই বিষয়টিতে দেখা দরকার, সে উনি পেশাদার সাংবাদিক কিনা সেটাই আমি বলছি। তো এইটা ইউনিয়নের থেকে এক ধরনের প্রেশার আছে, তারপরে পাশাপাশি আপনার রাজনৈতিক প্রেশার আছে, এবং সচিবালয়ের ভিতরে যে অবৈধ লেনদেনের কথা আপনি যেটা বলেছেন সেটাও আছে। কারণ যারা সচিবালয়ের ভিতরে ঢোকেন বিশেষ করে দালালি করার জন্য বা তদবির বাণিজ্য করার জন্য, তাদের তো সচিবালয়ে প্রবেশের একটা বৈধ রাস্তা থাকতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা, একটা সাংবাদিক সেজে কোনোভাবে কোনো রকমের একটা ভুইফোড় এখন তো সাংবাদিকদের ডিক্লারেশনের প্রয়োজন হয়, অনলাইনের ক্ষেত্রে তো সেই ডিক্লারেশনের প্রয়োজন হয়, একটা কোনো রকমের একটা অনলাইন খুলে এটা নিবন্ধন করে তারপরে আপনি সাংবাদিক হিসেবে কার্ড নিয়ে সচিবালয়ে যেতে পারেন, এবং এটার ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয় না সেটা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। তো এই সামান্য আর্থিক লেনদেন করেও তারা যদি সেখানে তাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারেন, সেটা তারা অনেকেই করেন। এর বাইরে রাজনৈতিকভাবে যারা আছে, রাজনৈতিক প্রভাবশালী যারা আছে, তাদের নানা তদবিরের কারণে সচিবালয়ে যেতে হয়, কিন্তু তারা তো আসলে সচিবালয়ে যাওয়ার তাদের আসলে সুযোগ নেই সাধারণ নিয়মে। এটা সাধারণ রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে যেমন সত্য, একইভাবে ধরেন এমপি যারা তাদের ক্ষেত্রেও এটা সত্য, কারণ এমপিদের তো অন্য নির্দিষ্ট কোনো কারণ ছাড়া সচিবালয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এমপি পরিচয় দিয়ে ঢোকার সুযোগ নেই, না, অবাধ যাতায়াত করার কোনো সুযোগ নেই সচিবালয়ে। শুধুমাত্র আপনি এমপি, এই কারণে আমি যতটুকু জানি যে এমপিদেরও অবাধ প্রবেশাধিকার নেই, যে কারণে অনেক এমপিও আসলে ওই তাদের নিজেদের রাজনৈতিক প্রয়োজনেই যাতে সচিবালয়ে যেতে পারেন সেজন্য এক রেশন কার্ড এখানে করে নেন। তো এইভাবেই আসলে এক রেশন কার্ডের সংখ্যাটা প্রয়োজন হচ্ছে অনেক বেশি বেড়ে গেছে। আপনি একটু আগে সচিবালয়ে এক রেশন কার্ডের একটা সংখ্যা বলেছেন ৭,৮৮৬। আমি আপনাকে বলি, সচিবালয় ভিত্তিক সাংবাদিকদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের সদস্য কিন্তু মাত্র ১৬২ জন। আমরা নিয়মিতভাবে ধরে নিতে পারি যে এই ১৬২ জন তারা সচিবালয় কভার করে, তারা সচিবালয়ে নিয়মিত তাদের যাতায়াত আছে। আরও ধরেন কিছু এদের সাথে কিছু সাংবাদিক আছে যারা হয়তো সংগঠনের মেম্বার হয়নি এখনো বা হবে, কিংবা সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু অফিস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তারাও সচিবালয় কভার করে। সেই সংখ্যাটাও যদি আরও ১৬২ ধরি তাহলেও এটা আসলে ৩২০-এর বেশি যায় না সচিবালয়ে যারা নিয়মিত যাতায়াত করেন। আর বিশেষ প্রয়োজনে যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের হয়তো যেতে পারে। তো সব মিলায় সচিবালয়ে যাতায়াতের জন্য স্থায়ী প্রবেশাধিকার পাওয়ার প্রয়োজন আছে এরকম ৫০০-এর বেশি সাংবাদিকের হওয়ার কথা না, কোনোভাবেই হওয়ার কথা না, কিন্তু এই সংখ্যাটা আসলে অনেক বেশি হয়ে গিয়েছে। তো এখন সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, সরকার এক রেশন কার্ড পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা বড় কারণ হচ্ছে যে এক রেশন কার্ডকে একটু আগে যেটা বললাম যে অনেক রাজনৈতিক কর্মী এক রেশন কার্ড নিয়েছেন যারা আসলে সাংবাদিক না। তো
তো এক রেশন কার্ড যদি পর্যালোচনা করা হয় তাহলে প্রকৃত সাংবাদিক যারা তারা এক রেশন কার্ড পাবেন। এটা আসলে এক অর্থে পেশাদার সাংবাদিকদেরকে সহায়তা করবে এই কারণে সে যে সাংবাদিক সে তার সাংবাদিকতাটা করতে পারে। তাকে অন্য আরেকজন সাংবাদিক যারা সাংবাদিকতাকে ব্যবহার করে নানা ধরনের অপকর্ম করে, তার অপকর্মের দায়ও কিন্তু অনেক সময় পেশাদার সাংবাদিকদের ঘাড়ে এসে পড়ে। তাদেরকেও নানা কথা শুনতে হয়, তাদেরকে নানা বদনামের ভাগিদার হতে হয় ওদের কারণে। তো এখন এদের দৌরাত্ম্য যদি কমে, একজন পেশাদার সাংবাদিক, আমি বিশ্বাস করি বাংলাদেশে পেশাদার সাংবাদিকের সংখ্যা অনেক এবং তারা সত্যিকার অর্থে খুব আন্তরিকভাবে সাংবাদিকতাটা করে এবং এই সংখ্যাটা অনেক এবং তারা চায়, তারা দেশকে ভালোবাসে বা তারা তাদের পেশাটাকে ভালোবাসে। এই রকম যারা আন্তরিক এই পেশাটাকে ভালোবেসে এই পেশার সাথে রয়ে গেছে এরকম সংখ্যাটা যথেষ্ট বেশি। তাদের জন্য এটা খুব সহায়ক হবে। এই পেশায় যারা সুবিধাবাদী, এই পেশায় যারা সুবিধাভোগী, এদেরকে যদি আলাদাভাবে চিহ্নিত করা যায় বা এদেরকে যদি দূরে সরিয়ে সত্যিকার যারা সাংবাদিক তাদের জন্য যদি সাংবাদিকতার পথটা উন্মুক্ত করা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা সাংবাদিকতার জন্য ভালো হবে, আখেরে দেশের জন্যও ভালো হবে। তো এটা একটা বড় লম্বা সময়ের বিষয়, এটা খুব 2-4-5 দিনের মধ্যে আপনি চাইলেই এটা করে ফেলতে পারবেন এরকম কোনো বিষয় নাই। এটা সরকারও একটা মিডিয়া কমিশন করেছেন, তারাও হয়তো এই বিষয়টা অ্যাড্রেস করবেন, তাদেরও সুযোগ আছে অ্যাড্রেস করার। কিন্তু আপাতত যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা কেন্দ্রিক। আপনি দেখবেন যে সচিবালয়ে কিন্তু একটা ঘটনা ঘটেনি, আমরা আগুনের ঘটনাটা নিয়ে আলোচনা করছি, এর মধ্যে আরও কয়েকটা ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন যে সচিবালয়ে যারা এসএসসি ফেল করেছে, এইচএসসি ফেল করেছে, তারা সচিবালয়ের 9 তলায় উঠে গিয়েছে। তারপরে আনসারদের একটা বিদ্রোহের ঘটনা আমরা দেখেছি। সচিবালয়ের নিজস্ব কর্মচারীদের নানা ধরনের মারামারিও দেখেছি। তো এরকম একটা কি পয়েন্ট ইনস্টলেশন একটা দেশের, যেখানে একটা দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র, সেখানে 2 দিন পরই একটা ঘটনা ঘটবে আর আপনি এটা চোখ বুঝে মেনে নেবেন, এটা তো সরকারের পক্ষে সম্ভব না। এবং আপনি সরকার কোনো পদক্ষেপ না নিলেও আপনি বলেন সরকার দুর্বল, সরকার কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না, কেন নিতে পারছে না। তো আমি মনে করি যে এই যে আগুনের পরে সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটা আপাত দৃষ্টিতে যতটা কঠিনই মনে হোক, সবার একটু সহযোগিতা করা উচিত। কারণ আমরা সবাই আমাদের সচিবালয়টা, বাংলাদেশ সচিবালয়, এটাকে নিরাপদ রাখতে হবে। এখানে যাতে আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো নির্বিঘ্নে চলতে পারে সেটাকে সেই জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি এখানে যারা আমাদের সাংবাদিক যারা আছে তারাও যাতে নিয়মিত যাতায়াত করে, কারণ এখানে অনেক তথ্য এখানে থাকে, অনেক সিদ্ধান্ত হয় সচিবালয়ে, অনেক প্রেস কনফারেন্স হয়, অনেক আলোচনা হয়, সাংবাদিকদের নানা প্রয়োজনে যেতে হয়। সচিবালয় আসলে একটা সাংবাদিকদের জন্য একটা বড় ওয়ার্ক স্টেশন। সেখানে সবসময় আমরা মিডিয়াগুলোতে দেখি যে স্ট্যান্ড বাই থাকে সবসময় কোনো না কোনো সাংবাদিক, আমাদের প্রতিষ্ঠানগুলো টিভিগুলোর কোনো না কোনো রিপোর্টার থাকে। তো সাংবাদিকরা যারা সাংবাদিকতা করতে পারে, দালালরা যাতে সাংবাদিকতা থেকে বের হয়ে যেতে পারে, এই জন্য আমি মনে করি যে এই সিদ্ধান্তগুলো আমাদের এখন সবার উচিত হলো সহযোগিতা করা। আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। সায়ন্তা স্বাগত। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই দিন যাচ্ছে ততই কথাবার্তা খুব কঠিন হচ্ছে, কঠোর হচ্ছে এবং প্রান্তিক কথাবার্তাও কেউ বলছেন। শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মানুষের মাঝে ধারণা তৈরি হয়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এই কারণে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কাও তৈরি হয়েছে। তিনি আরও বলছেন যে দীর্ঘকাল অনির্বাচিত সরকার হাতে ক্ষমতা থাকা উচিত নয়। তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে দিনের পর দিন একটি অনির্বাচিত সরকার হাতে দেশ চালাতে দিতে পারি না। রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি থাকে? রাষ্ট্র পরিচালনা করা এবং রাষ্ট্র পরিচালনার মাধ্যমে মানুষের সেবা করা। সেবাটা অতীতে কতটা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন সেই প্রশ্নটা শুধু রাজনীতিবিদদের নিয়ে আছে এমন নয়, আমলা নিয়ে আছে, সাংবাদিকদের নিয়ে আছে, একটু আগে আমরা আলোচনা করলাম, সব পেশাজীবীদের নিয়ে আছে, সব সেক্টর নিয়ে আছে। এখন শুধুই সাংবাদিকদের প্রতি অনাস্থা আনলে তো সবার প্রতি অনাস্থা আসে। কিন্তু একটা দেশ পরিচালনা তো ফাইনালি রাজনীতিবিদরাই করেন।
আপনি যেভাবেই দেখেন দেশের জন্য সবচেয়ে বড় বন্ধু হতে পারে রাজনীতিবিদ, আবার দেশের সবচেয়ে বড় শত্রু বা খারাপ ভূমিকায়ও রাজনীতিবিদরাই আসতে পারে। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা যখন নির্বাচন চান তার বিপক্ষে সংস্কারকে দাঁড় করিয়ে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে, সংস্কার নাকি নির্বাচন। আসলে এরকম মুখোমুখি সংস্কার এবং নির্বাচনকে দাঁড় না করিয়ে কথাটা হবে সংস্কার ও নির্বাচন। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। এখন এই সংস্কারের নামে আবার যদি দীর্ঘমেয়াদী সময় নেওয়া হয় তাতে রাজনীতিবিদদের উৎকণ্ঠা তো হতেই পারে। ওই যে আমি বললাম তাদের টার্গেট কি, রাষ্ট্র পরিচালনায় গিয়ে মানুষের জন্য দেশের জন্য কাজ করা। এখন সেটা করতে চাইলে তাদের নির্বাচন চাওয়াটা তো অন্যায় নয়, এবং সেই চাওয়ার অংশ হিসেবেই তারা এটা বলছেন যে দেশের মানুষই ডিসাইড করুক যে তারা কি চায়। এখন যারা সংস্কারের দিকে বেশি ঝোঁক তারা বলছে দেশের মানুষ সংস্কার চায়। কি করে বোঝেন দেশের মানুষ চায়? আবার যারা রাজনীতিবিদ তারা নির্বাচন চান তারা বলেন দেশের মানুষ নির্বাচন চায়। সেটাই বা কি করে বুঝি নির্বাচন চায়? 36 কোটি লোক, তাহলে যদি ওইরকমই হয় একটা গণভোট দেন, দিয়ে দেখেন যে কাদের চাওয়াটা সঠিক, সেটা তো দেবেন না। তাহলে এটা সত্য যে রাজনীতিবিদদের চাওয়াটা বেশি ভ্যালিড কেন, আমি কেন গুরুত্ব দেই, কারণ এই রাজনীতিবিদদের তৃণমূল পর্যন্ত একটা সংগঠন আছে, তাদের শুধুমাত্র নেতা কর্মী সেটাই তো সংখ্যা ব্যাপক, তার সঙ্গে সমর্থক মিলায়া তারা দাবি করতেই পারে যেহেতু আমার দলের অতীতের ভোট প্রাপ্তিতে এরকম একটা ফিগার আছে, আমার দলের নেতাকর্মীর এই সংখ্যা আছে, অন্তত এতজন মানুষ তো আমরা চাই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কারা পক্ষ তাদের তো এটা বলারও সুযোগ নাই। সেই বিবেচনায় নিয়ে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব যাতে না বাড়ে সেই জন্য একটা সমঝোতায় আসতে হবে অবশ্যই। সেই সমঝোতাটা হবে যে একটি নির্বাচন, সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে একমত হওয়া, জাতীয় নিরাপত্তার প্রশ্নে একমত হওয়া, নারীর সম্ভ্রম এবং স্বাধীনতার প্রশ্নে একমত হওয়া, এরকম কিছু বেসিক জিনিসকে সামনে রেখে একটা ঐক্যমতে আসতে হবে যে এই ক্ষেত্রে আমরা এটুকু এটুকু সংস্কার হলে দেশ সুষ্ঠু পথে চলার জন্য একটা গতি পাবে। শান্ত সাকওয়াত, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু একটা রুটম্যাপ দিয়েছেন যে নির্বাচনটা কবে হতে পারে। এখন এই রুটম্যাপ দেওয়ার পরেও যখন বলে দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না, এই প্রশ্ন কেন উঠছে? না, এই প্রশ্ন উঠছে অনেক সন্দেহ থেকে। 111 সরকার আমাদের জন্য একটা তিক্ত অভিজ্ঞতা তৈরি করেছে, ওইটার সাথে এটাকে তুল্যমূল্য বিচার চলে তৈরি করেছে। ফলে শেখ হাসিনার মতো এরকম মহাশক্তিধর একটা মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদ, জেকে বসা ফ্যাসিবাদ, সে যে 5 আগস্ট এইভাবে পালিয়ে যাবে এটা 1 মাস আগেও অনেকে ভাবতেও পারেনি। সুতরাং বাংলাদেশ হচ্ছে পলিটিক্যালি খুব আনপ্রেডিক্টেবল জায়গা। এখানে বিভিন্ন রকম দেশি বিদেশি নানান রকমের ষড়যন্ত্র কাজ করে, নানান সময় নানান রকমের খেলোয়াড়দের খেলা প্রকাশিত হয়। ফলে যতদিন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না হয়, একটা ইঙ্গিত দিয়েছেন যে আগামী 25 সালের ডিসেম্বর, না হলে আর 6 মাস ধারণা দিয়েছেন। কিন্তু এই কোনো ধারণাটাই সব মহলের কাছে বিশ্বাসযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ আসে এবং তফসিলের আবহ তৈরি না হয়। সেই জন্য রাজনীতিবিদদের মধ্যে সে আশঙ্কা থাকতে পারে, এটা অমূলক না, আমি এটাকে অমূলক দেখি না, বরং এই আশঙ্কা যাতে করতে না পারে সেই জন্য দূরত্ব কমাতে হবে, ডায়ালগ বাড়াতে হবে। নিজেদের এই যে ফ্যাসিবাদের পতনে রাজনৈতিক শক্তির সাংঘাতিক ভূমিকা আছে। 16 বছর গুম খুন হত্যা হামলা মামলা নিপীড়ন স্বীকার করে রাজনীতিকে কোনোভাবে আঁকড়ে রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার যে তাদের যে কৃতিত্ব সেটুকু তাদের দিতে হবে এবং দিয়ে তাদের সঙ্গে নিয়ে আগাতে হবে, কারণ ভবিষ্যতে দেশটা তারা চালাবে। আপনি অনেক সংস্কার এখন করলেন কাগজে কলমে, কিন্তু তারা এটাকে যদি ওন না করে তাহলে ওন করাতে হবে। আলোচনা সংস্কার ওন না করে কোনো রাজনীতি করা একটু কঠিন হয়ে দাঁড়াবে বাংলাদেশে। হ্যাঁ, না, সেটা কঠিন হয়ে দাঁড়াবে এবং তার কিছু আপনি নমুনাও দেখবেন। অনেকেই মনে করে বাংলাদেশে ইতিপূর্বে যখন যারা ক্ষমতায় ছিল তারা তত্ত্বাবধায়ক চাইতো না,
যখন যারা বিরোধী দলে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় নির্বাচনকালীন। কিন্তু এই সময়ের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক শক্তির মধ্যে একটি ফ্যাসিবাদ এবং গণহত্যার অভিযোগে পতিত পালিয়ে যাওয়া শক্তি আওয়ামী লীগ, আর একটা বড় শক্তি হচ্ছে বিএনপি। ফলে সাধারণের মধ্যে এরকম একটা ধারণা আছে যদি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ভবিষ্যৎ নির্বাচনে বিএনপি হয়তো বলছি আমি তাও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। তা বিএনপি সেই দায়িত্ব পাবে, এটা বিএনপিও মোটামুটি ধারণা করে, জানে, দেশবাসীও ধারণা করে। তারপরেও বিএনপি কিন্তু বলছে তত্ত্বাবধায়ক সরকার তারা চায়। তারা কিন্তু বলছে যে এককভাবেই তারা হয়তো সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে, হয়তো ধারণা এরকম করা হয়। তারপরেও তারা বলছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসঙ্গে কাজ করেছে সবাইকে নিয়ে জাতীয় সরকার হবে, জাতীয় সরকারই হোক অথবা ফ্যাসিবাদ বিরোধী সমমনাদের নিয়ে ঐক্যের সরকার হোক, সেটা চাচ্ছে। অন্তত অনেক 31 দফা, ভিশন 2030 অনেক কিছু থাকলে অন্তত এই দুইটা সিদ্ধান্তে আমি বিএনপির একটা অঙ্গীকার দেখতে পাই যে ক্ষমতায় আসার আবহ তৈরি হওয়ার পরও যারা এই কথা বলছে, তার মানে অতীতের যেই বিএনপিরও কিছু ভুল ত্রুটি বা যে বদনাম আছে সেখান থেকে এই দলটাও বেরিয়ে আসতে চাচ্ছে। আজাদ মজুমদার, একটি রুটম্যাপ ঘোষণা করার পরেও বিএনপির পক্ষ থেকে বারবার এই ধরনের কথা বলা হচ্ছে, আসলে বিষয়টা কি? প্রথম কথা হচ্ছে সায়ন্ত ভাই যে কথাটা বলেছেন ওনার একটা কথায় আমি পুরোপুরি একমত। সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল তার তো চাওয়া পাওয়া থাকবে যে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা রাখা, জনগণের সেবা করা ইত্যাদি ইত্যাদি। যদিও সেবা কতটা করে রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ করা আছে অতীতে। কিন্তু যে জিনিসটা আপনারা অনেকে বলেছেন বা বলতে চাচ্ছেন বা সরাসরি না হলেও ঘুরিয়ে বলছেন যে একটা সন্দেহ অবিশ্বাস থেকে এই কথাগুলো বলা হচ্ছে যে যদি এই সরকার কোনোভাবে কোনো ক্ষমতা আবার টিকে থাকে, আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে, নির্বাচন না দেয়, নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার সেটা না রাখে, সেটা থেকে হয়তো এটা বলা হচ্ছে। একটা জিনিস আমি বলি যে এখানে 111-এর কথা উনি একটু আগে উচ্চারণ করেছেন। 111-এর সরকারের সাথে এই সরকারের কোনো মিল নেই। 111-এর সময় 2 বছর দেশে জরুরি অবস্থা ছিল, দেশের মানুষের কোনো অধিকারই ছিল না। আর এখন অধিকার এত বেশি যে এটাই আসলে মাঝে মধ্যে মানুষকে বলতে হচ্ছে যে ভাই একটু ধীরে, আপনারা এত বেশি অধিকার প্রয়োগ করলে সরকারের জন্য কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছে। 111-এর সময় আপনার তাদের একটা মোটো ছিল -2, এইখানে কিন্তু এই সরকার +1 করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পরে উল্টো হয়েছে। বেগম খালেদা জিয়া ওনাকে যেভাবে অন্যায়ভাবে ওনাকে যেভাবে কারা অন্তরীণ করে রাখা হয়েছিল, ওনার কারামুক্তির ব্যবস্থা করেছে, ওনার রাজনীতি করার স্বাধীনতা বা ওনার ব্যক্তি স্বাধীনতা সব কিছু এই সরকার ওনাকে ফিরিয়ে দিয়েছে। তো এইগুলো একটা ইতিবাচক দিক। এগুলো আসলে ইঙ্গিত করে যে সরকার আসলে সত্যিকার অর্থেই চায় দেশে একটা পরিবর্তন আসুক। কারণ রাজনীতি বিমুখতা তো তৈরি হয়েছে দেশে আওয়ামী লীগের অপশাসনের কারণে, এবং আওয়ামী লীগের এই অপশাসন আওয়ামী লীগের অপশাসনটাকে থেকে দেশের মানুষকে মুক্ত করতে বিএনপি চেষ্টা করেও যে ব্যর্থ হয়েছে, যেটা যে পারে নাই, এটার কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটা আস্থার ঘাটতি তৈরি হয়েছে। তো এই আস্থার ঘাটতিটা যাতে না থাকে, যাতে আবার মানুষ একটা রাজনৈতিক সংস্কৃতিটা দেশে তৈরি হয়, রাজনৈতিক প্রসেসটা তৈরি হয়, যাতে করে রাজনীতিবিদরাই আসলে দেশের দায়িত্ব নেবেন। আলটিমেটলি তাদেরকে নিতে হবে। কোনো এই অনির্বাচিত সরকার দীর্ঘদিন আসলেই একটা দেশের দায়িত্বে থাকতে পারেন না। রাজনীতিবিদরা যাতে দায়িত্ব নেবেন, কিন্তু রাজনীতিবিদরা যাতে সঠিকভাবে দায়িত্ব নেয়, যে নির্বাচনটা সামনে হবে সেই নির্বাচনে যারা ভোটার তারা যাতে সবাই ভোট দিতে পারে এবং তাদের মতামত যাতে সঠিকভাবে প্রতিফলিত হয়, এটার জন্য কিছু পরিবর্তন আনা জরুরি। এটা সবাই স্বীকার করে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বীকার করবে আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত আগে ছিল আওয়ামী লীগের আমলে কিংবা তারও আগে, এই রাজনৈতিক বন্দোবস্তগুলো ত্রুটিপূর্ণ এবং এগুলোর ত্রুটি এত দৃষ্টিকটুভাবে প্রকট হয়েছে বিভিন্ন সময়ে, যার ফলে আমাদেরকে আরেকটা গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। আমাদের 2000 আমাদের ছাত্র জনতা তাদেরকে নতুন করে জীবন দিতে হয়েছে আবার রাজনৈতিক দেশে একটা পরিবর্তন আনার জন্য। তো এখন এই যে এতগুলো মানুষ জীবন দিয়েছে, এটা শুধুমাত্র ওই যে রাতারাতি আপনি একটা নির্বাচন করে দিলেন আবার যেন তেন আগের মতো, তারপরে আবার একটা সরকার এলো, আবার একই প্রসেসে চলতে থাকলো, বিষয়টা তো এরকম না। কিছু পরিবর্তন দেশে গুণগত আসতেই হবে রাজনীতিতে এবং রাজনৈতিক সংস্কৃতিতে। এই পরিবর্তনের জন্য কিছু সংস্কারের কথা বলা হচ্ছে। এই সংস্কারগুলো সরকার কিন্তু বারবার বলেছে যে সরকার কিন্তু ঠিক করবে না যে কোন সংস্কারটা হবে। কতগুলো কমিশন করা হয়েছে, সেই কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। মতামতের পরে আবার তাদের সাথে আবার বসা হবে,
তারাই ঠিক করে দেবে, হয়তো খুব শিগগিরই হয়তো জানা যাবে যে তারা আসলে ঠিক করে দেবে যে কতটুকু সংস্কার হলে তারা মনে করে যে এই মুহূর্তে দেশে একটা সঠিক নির্বাচন করা সম্ভব এবং জনমতের সঠিকভাবে প্রতিফলন করা সম্ভব। তো এই বিষয়গুলো খুব শিগগিরই পরিষ্কার হয়ে যাবে। তখন আর এখন যাদের মনে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব আছে, আমার বিশ্বাস যে এই দ্বিধাদ্বন্দ্বটাও আর তখন থাকবে না। আজাদ মজুমদার, আরেকটি বিষয় নিয়েও কিন্তু মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন। সেটি হলো, আপনি জানেন যে প্রফেসর ইউনূস একটা বক্তব্য বলেছেন যে সর্বনিম্ন বয়স মানে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে 17 বছর করা উচিত। জি, এবং এর সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন যে প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন ভোটারের বয়স 17 হলে ভালো হয়। আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয়। এই ইলেকশন কমিশনের কাজ তাদের উপর ছেড়ে দিন। ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর সকলের কাছে গ্রহণযোগ্য উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলছেন যে যদি কমাতে চান সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এই বিষয়টা আনা উচিত ছিল, এটা ভালো হতো, তাহলে কোনো বিতর্ক সৃষ্টি হতো না। তিনি কিন্তু এই প্রসঙ্গে বলতে গিয়ে আরেকটু কঠিন কথা বলেছেন, সমালোচনার মাত্রাটা বাড়িয়েছেন। সেটি হলো, তিনি বলছেন যে এটা করতে গিয়ে আরও সময় যাবে, আরও সময় ক্ষেপণ হবে, আরও বিলম্ব হবে। এই 17 বছরের প্রস্তাবটি কেন উঠল? এটা উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন। উনি দেখেছেন যে আমাদের যে আপনার যারা এই আন্দোলনে অংশ নিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান কিংবা তারও আগে, তাদের অনেকেই কিন্তু বয়সে একেবারেই তরুণ। আপনি দেখবেন আমরা দেখেছি একদম 13 থেকে শুরু করেছিল, কিন্তু কয়েকদিন আগেও একটা বাচ্চা মারা গিয়েছে যার বয়স ছিল 12। তো প্রধান উপদেষ্টা উপলব্ধি করেছেন যে আমাদের দেশের যারা শিশু না হলেও কিশোর বয়স থেকেই আসলে আমাদের বাচ্চারা এখন দেশ নিয়ে ভাবা শুরু করেছে। তো সেই উপলব্ধি থেকে উনি বলেছেন যে তাদের 17 হওয়া উচিত। এটা উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন। উনি কিন্তু এখনও কোনো প্রস্তাব আকারে এটা দেননি বা এটা রাষ্ট্র বা আপনার ভোটারদের বয়স 17 করার কোনো আনুষ্ঠানিক কোনো উদ্যোগও গ্রহণ করেনি। উনি জাস্ট ওনার মতামতটা দিয়েছেন একটা আন্দোলনের প্রেক্ষিতে, আন্দোলনটা দেখে, ছাত্রদের ত্যাগ দেখে উনি ওনার অভিমতটা ব্যক্ত করেছেন। আরেকটি বিষয় আছে, যাদেরকে এখন যদি ভোটার করা হয় তাহলে এরা যখন ভোট দেবে তখন কিন্তু এদের বয়স 18 হয়ে যাবে, এরকম একটা কথা বলা হচ্ছে কেউ যে ওই ভোট দেওয়ার সময় তারা 18ই ঠিক থাকবে। যে এই সিস্টেমটা বর্তমানে আছে, যতক্ষণ পর্যন্ত না এটা পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই সিস্টেমটা রয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে ভোটার হওয়ার বয়স 18ই আছে। তো 17 একটা আলোচনাটা এসেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনাটা এনেছেন বা উনি প্রস্তাবটা করেছেন ওনার নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকে। এই চিন্তাভাবনাটা নিয়ে আমি মনে করি যে কথা হতে পারে, কথা হলে তো আর কোনো দোষ নেই। কথা হলে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে তাদের অভিমত দিতে পারে। অভিমত দেওয়ার পরে যদি মনে করে সবাই যে হ্যাঁ আমাদের ভোটার হওয়ার বয়সটা আরও একটু এগিয়ে আনা যেতে পারে তাহলে সেটা হবে। কিন্তু এটা নিয়ে আমি মনে করি না যে এটা নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ারও কোনো কারণ আছে বা এটা নিয়ে অহেতুক বিতর্ক করারও কোনো প্রয়োজন আছে। সায়ন্ত সাগর, আপনি কি বলবেন এই বিষয়ে? অনেক দেশে আছে 16 বছর বয়সের উপরে গেলে শিশু না, মানে 16 পর্যন্ত শিশু, 16 হলেই তারা অনেক অধিকার পেয়ে যায়। অনেক দেশে আছে। বাংলাদেশের আইন হচ্ছে শিশু হচ্ছে 18 পর্যন্ত। তাহলে ওইখানে আইন চেঞ্জ করার একটা প্রশ্ন আসে। এখন 17 আপনি বলছেন, 16 না কেন? তাইলে অনেক দেশে তো 16 আছে, এটার হিসাব আছে, কিন্তু আছে। আমি যে হিসাবটা আপনাকে 16 বললাম আছে এবং বিয়ের বয়স, বৈধভাবে বিয়ে করতে পারবে, রাষ্ট্র ওই অধিকার দিচ্ছে, সেখানে বয়সের বিভিন্ন দেশে হেরফের আছে। এখন এই যে আপনি প্রধান উপদেষ্টা যেরকম এরকম মতামত দিতে পারেন তাতে বাধা নাই যেটা বলছেন, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন ওর মধ্যে অন্যায্য তো আমি কিছু দেখলাম না। উনি যেটা বলছেন যে হ্যাঁ এটা নির্বাচন কমিশনের কাজ, তারা প্রস্তাব আনুক, রাজনৈতিক দলগুলো মতামত দেখ, আলোচনা করুক, তারপর সবাই মিলে যদি মনে হয় এটা করবে। রাষ্ট্রের নির্বাহী প্রধান যখন কোনো বিষয়ে নিজের মতামত আগে দিয়ে দেন তখন তার একটা ফ্লো বা প্রভাব কিন্তু পড়ে, যেটা অতীতে আমরা বলতাম যে কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান
আগ বাড়িয়ে নিজে থেকে মতামতটা দিয়ে দিলে এটা অন্যদেরকে প্রভাবিত করে, যারা নীতিমালা তৈরি করবেন এটা, সেই বিবেচনায় উনি এটা বলছেন। উনি তো না করে দেননি, এটা করা যাবে না। আপনি করা যাবে না। অতীতের রাষ্ট্রের নির্বাহী প্রধানের সাথে বর্তমান নির্বাহী প্রধানের সেইটা- তুলনাটা সেটা- অপ্রাসঙ্গিক এই না। কারণে যে অতীতের যিনি যারা রাষ্ট্রের নির্বাহী প্রধান ছিলেন, বিশেষ করে সর্বশেষ আমরা যাকে দেখেছি, উনি যখন মতামত দিতেন তখন সবাই আসলে ওইটাকে, উনি আর কারো মতামত তোয়াক্কাও করতেন না, উনি আর কারো মতামত শুনতেন না, এবং সবাই উনি কত ভালো একটা মতামত দিয়েছেন এটা এস্টাবলিশ করার জন্য ওনার যত অনুরাগী বলেন, ওনার দলের অনুসারী বলেন, তারা সবাই ব্যস্ত হয়ে যেত। বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু এরকম না। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একটা সংস্কার কাজের নেতৃত্ব দিচ্ছেন, এবং উনি কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তে উনি বলেছেন যে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ যতগুলো সিদ্ধান্ত আছে এগুলো সবগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে হবে, এবং উনি সবার মতামতকে নিয়েই এগোবেন। উনি একটা বারের জন্যও বলেননি যে ওনার মতামতটাই হলো চূড়ান্ত মতামত। না, সেটা তো বলার সুযোগ নেই, তাহলে তো জি। ডিক্টেটরশিপ হলো। এক্স্যাক্টলি। যারা ডিক্টেটর ছিল, ডিক্টেটরও যখন বলতো, বলে দিত না যে আমার মতামতই চূড়ান্ত, কিন্তু সে একটা ফ্লো তৈরি করতো। এখন অতীতের সঙ্গে তুলনা আপনি না হয় 16 বছর দিলেন না, 16 বছর আগের কখনো না কখনো তো দিবেন। আমি বলছি বাংলাদেশে যখনই যারা নির্বাহী প্রধান থাকতো, তারা যে নিজস্ব এক সেন্সিটিভ ইস্যুতে বা গুরুত্বপূর্ণ ইস্যুতে আগে থেকে নিজের মতামত ব্যক্ত করতেন, সেটা অনেকেই সমালোচনা করতেন। বরং প্রধান উপদেষ্টা এটা নিয়ে সমালোচনা নয়, বরং একটা অন্য পক্ষ একটা মতামত দিয়েছে, যেটা উনি না বলে যদি নির্বাচন কমিশনে দায়িত্ব নিত, আলোচনার দুয়ার খুলতো এবং রাজনৈতিক শক্তিগুলো আলোচনা করতো, সেই কথাটা তো অন্যায্য কথা হয় না, না, সেই কথাটা বরং তো সেটা অন্যায্য আমরা করতে। বলছিও এখন না। আপনি বলেন, এর আগের আলোচনায়ও আমরা একটা সংশয়, নির্বাচনের সময় ব্যাপ্তি, এটা নিয়ে একটা সংশয়ের আলোচনা হচ্ছিল না, বা অনেকে বলছেন আমরা সাইন সিমটম দেখে আলোচনা করি, কথা বলি, এরকম কথাও তো কেউ কেউ বলছেন যে এই সরকারের মধ্যে কোনো কোনো উপদেষ্টার এরকম আকাঙ্ক্ষা থাকতে পারে যে ছাত্ররা যে রাজনৈতিক সংগঠন করছে, সেই সংগঠনটা একটু মানে স্থায়িত্ব পাওয়া এবং একটু বিশেষ শক্তি সামর্থ্য অর্জন করার পরে তারা নির্বাচন দিবে, গুছিয়ে নেওয়ার পরে। এখন সেটা করলে সেটা কি, তাহলে সরকারের আনুকূল্যের প্রশ্ন চলে আসলো। আমি বলছি না সেরকম করবে, কিন্তু সমালোচনা তো হচ্ছে, কথা তো উঠছে, সেটারও জবাবটা তো আমাদের পেতে হবে। এখন সেটা যদি হয়, মনে করেন ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিংবা নাগরিক কমিটি তারা রাজনৈতিক দল করতে পারে, এটা তাদের নাগরিক অধিকার, এবং আমি এটাকে স্বাগত জানাই। এই জন্য ফ্রেশ ব্লাড, ইয়াং, নতুন চিন্তা করা, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া, তারা রাজনৈতিক দল করলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেটা যদি কোনোভাবে লিঙ্ক আপ হয়ে পড়ে যে সরকারের আশ্রয় প্রশ্রয়ে বা বিশেষ কোনো সংস্থার আশ্রয় প্রশ্রয়ে বা আনুকূল্য নিয়ে তারা এই রাজনৈতিক দল করছে, তখন কি হবে? অতীতে বাংলাদেশে যেরকম রাজনৈতিক দলের সরকারের অধীনে নির্বাচনে বিরোধী রাজনৈতিক পক্ষ স্বাচ্ছন্দ্য পেত না, আস্থার সংকট অনুভব করত, তখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা সকল ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যের সরকার, সেই সরকারের বিরুদ্ধে যদি ওইরকম কোনো নৈকট্যের অভিযোগ এসে যায় কোনো বৃহৎ রাজনৈতিক শক্তির মধ্যে, যে ওনাদের ইন্টেনশন বিশেষ কোনো রাজনৈতিক দলকে এস্টাবলিশ করা বা তাদের নির্বাচনে বিশেষ ফেভার দেওয়া, সুতরাং ওনাদের অধীনে নির্বাচন খুব গ্রহণযোগ্য হবে না, তাহলে নতুন একটা সংকট তৈরি হবে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা যদি সামনে চলে আসে, সেগুলো কিন্তু মাথায় রেখেই এই সরকারকে দায়িত্ব পালন করতে হবে, যাতে কারো প্রতি কারো বিশেষ মানে আনুকূল্য প্রকাশিত না হয়, না বা না বোঝা যায়। এই যে সমালোচনার ডালপালা ছড়াচ্ছে, এটা নিরসন করাও কিন্তু রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব, রাজনীতিবিদদেরও দায়িত্ব, ফলে নানা রকম আশঙ্কা আছে। ঠিক ওইটার সঙ্গে লিঙ্ক আপ করে যদি এখন কেউ বলে যে ভোটের অধিকার, ওই যে বললেন যারা আন্দোলন করছেন, ভূমিকা রেখেছেন 17, তারা ওই যে নতুন যে ছাত্র সংগঠন হবে, হয়তো তাদের দিকের পাল্লা ভারী করতে পারে, এইরকম কোনো আকাঙ্ক্ষা নিয়ে ভোটারের বয়স কমানোর চিন্তা করা হচ্ছে কিনা। আপনি মানুষের চিন্তার থেকে তো বাধা দিতে পারবেন না, সেই জন্য প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সিদ্ধান্ত এমন হতে হবে যাতে বিভেদ তৈরি না করে, নতুন করে সন্দেহের ডালপালা না ছড়ায়, নতুন করে সমালোচনার ক্ষেত্র তৈরি না করে। সেই জন্য যেটা আমাদের দেশের স্বার্থে দরকার, মানুষের স্বার্থে দরকার, নতুন প্রজন্মের স্বার্থে দরকার, নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে দরকার, সেটা করতে হবে। কিন্তু সেটাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে আলাপ আলোচনা করে সবাইকে নিয়ে এগোতে হবে, যাতে সমালোচনা ওঠার সুযোগটা আমরা করে না দিই। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
হচ্ছে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা আবারও যাচ্ছি ডাক্তার সায়ন্ত শাকাওতের কাছে। এদিকে ওই শনিবারই যেদিন মির্জা ফখরুল বক্তব্য রেখেছেন, সেদিনই কিন্তু আরেকটি অনুষ্ঠানে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন যে সামনের বাংলাদেশ চলবে 24-এর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। এটা খুবই গ্রহণযোগ্য কথা। এটা শুধু জামাতের আমির বলছেন বলে না, এটা গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি এটা কেউ বলেন না, কিন্তু সবার এটা ধারণ করা দরকার। এটা সত্য, কারণ ফ্যাসিবাদ সব রাজনৈতিক দল কিন্তু বলছে না, সবাই সবকিছু একভাবে বলবে না, কিন্তু এটা ধারণ করতে হবে। এটা ধারণ না করলে তাদের রাজনীতি ভবিষ্যতে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বরং জামায়াত ইসলামীর আমির ওইটাও বলছেন যে বাংলাদেশে দেশপ্রেমিক শক্তি দুইটা, জামায়াত ইসলামী আর সেনাবাহিনী। এটা নিয়েও কিন্তু কথা হচ্ছে যে সেনাবাহিনী আর তারা যদি দেশপ্রেমিক হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কি দেশপ্রেমিক না? এই যে ছাত্র জনতা বা নতুন দল যারা করছে তারা কি দেশপ্রেমিক না? বা বিএনপি বা ডান বাম অন্য রাজনৈতিক শক্তি তারা কি দেশপ্রেমিক না? ফলে রাজনৈতিক কথা একরকম, জামাতের আমির যেটা বলছেন এটা যদি তারা মনে প্রাণে ধারণ করেন সেটা দেশের জন্য ভালো। ঠিক একই কথা সব রাজনৈতিক দলের কাজে প্রমাণ করতে হবে। শুধু নিজেদের ভোট বাড়ানোর জন্য, সমর্থন বাড়ানোর জন্য বা বিশেষ কোনো মোটিভ নিয়ে বলা রাজনৈতিক কথা আর সেটাকে কাজে প্রমাণ করে দেখানো অনেক ব্যবধান। ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক শক্তি যারা ভবিষ্যতে দেশ চালাবে তাদের হাতেই বাংলাদেশের সব কিছু নির্ভর করছে। বাংলাদেশ কি আধুনিক এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নির্ভর নতুন বাংলাদেশ হবে, নাকি আমরা আগের সেই গর্তেই ফিরে যাব? তবে যদি এই সংস্কার নিয়ে যত বেশি কথা হচ্ছে তার তুলনায় খুব কম কথা হচ্ছে বিধিবিধান না মানলে তাদের বিচারের ব্যাপারে। আপনি কাগজে কলমে অনেক সংস্কার করলেন, অনেক বিধিবিধান চেঞ্জ করলেন, কিন্তু ক্ষমতায় এসে কেউ সেটা মানলো না। না মানলে কি করবেন? না মানলে বিচার। সেই বিচার দুইভাবে হয়। একটা হচ্ছে মানুষের ভোটের অধিকারের মাধ্যমে বা প্রতিবাদের মাধ্যমে, যেটা 16 বছর করতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকার এলে ভোটের অধিকারটা যখন মানুষের হাতে থাকবে তখন তারা এই বিচারটা করতে পারবে রায়ের মাধ্যমে। আর আরেকটা হচ্ছে যারা টাকা পাচার করেছে, ক্ষমতার দম্ভ দেখিয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, দেশটাকে লুটপাট করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের যদি দৃষ্টান্তমূলক আইনানুগ বিচারটা খুব দ্রুততার সঙ্গে হয়, তাহলে ভবিষ্যতে কারো যদি এইরকম ফ্যাসিবাদ হওয়ার মতো পরিস্থিতিতে যায়, তাহলে তাদের হিসাব করতে হবে যে ওই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমাদেরও তো একদিন পতন হবে। সুতরাং পতন হলে আমাকে ওই রকম বিচারের মুখোমুখি হতে হবে। শুধু টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেলাম আর হাজার হাজার কোটি টাকা নিয়ে বাকি জীবন ফ্যামিলি নিয়ে আরামে থাকলাম, সুতরাং এখানে আমার ক্ষমতার পতন হলে কি এসে যায়, ওই মেসেজটুকু যথেষ্ট না। শুধু পতন, পালিয়ে যাওয়া যথেষ্ট না। সেই জন্য বিচারের দিকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। যদি ভোটাধিকারটা ঠিকঠাক থাকে এবং বিচারটা যদি ঠিক মতো হয়, তাহলে সব ঠিক হবে। না, সব না, আমি বলছি 80% সমস্যার সমাধান অনেক হয়ে কিছু যাবে। 80%। কারণ কি, যখন একটি রাষ্ট্র পরিচালকদের শুধু মাথার মধ্যে এই চিন্তাটা থাকে যে আমার তো ভোটের জন্য জনগণের মুখাপেক্ষি হতে হবে, আমি ওর মন জুগিয়ে চলতে না পারলেও, সেবাটা ঠিক মতো মোটামুটিও দিতে না পারলে ও আমাকে প্রত্যাখ্যান করবে। আর ও প্রত্যাখ্যান করা মানে আমি জিরো হয়ে যাব, আমি বিচারের মুখোমুখি হব, আমার কিছুই থাকবে না। সুতরাং এই ভোটের অধিকার, এইটা বড় একটা প্রশ্ন। আর একটা হচ্ছে গিয়ে যে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবার যে আকাঙ্ক্ষাটা, সেটা জাগ্রত করবার যে সামাজিক আন্দোলন, সেটাও বাংলাদেশে অনুপস্থিত ছিল। সেটা দরকার। শিক্ষার মধ্যে যে উপাদান দরকার দেশপ্রেমিক হবার জন্য, শিশু বয়স থেকে তৈরি হওয়া, পৃথিবীর বহু উন্নত দেশে আছে ডিসিপ্লিন, ক্লিনলিনেস, দেশপ্রেমিক হওয়া, কিচ্ছু উপাদান বাংলাদেশের মধ্যে আপনি খুঁজে পাবেন না। শুধুমাত্র চেতনা 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 ছিল, আর কিছু ছিল না। এর জন্য সংস্কার দরকার। সেই সংস্কার তো দীর্ঘমেয়াদী। পাঠ্যপুস্তক কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের প্রশ্ন? সেটা ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করতে হইলে একদিন দুদিনের কাজ না, ধীরে ধীরে দীর্ঘদিনে হতে হবে। আজাদ মজুমদার, এটা অনেকেই বলছেন একটি কথা, যে কথাটা উপদেষ্টা এম শাকাওয়াত শুনে বলেছেন। উনি শনিবার একটি অনুষ্ঠানে, আপনি জানেন 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ হচ্ছিল, সেইখানে উনি বলেছেন
যে এবার যদি সংস্কার না হয় তাহলে কখনোই হবে না। উনি আরেকটি কথা বলেছেন যে আসলে বাংলাদেশে যে এই গণ অভ্যুত্থানটা হলো, উনি অবশ্যই রেভলিউশন শব্দটা ব্যবহার করেছেন। আসলে এটি পৃথিবীর খুব কম দেশে কিন্তু এরকম হয়, স্টুডেন্টরা একটি দেশের দীর্ঘদিনের স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করে। কিন্তু এই যে কথাবার্তা হচ্ছে নানান ধরনের, নানান জায়গায় কথাবার্তা হচ্ছে যে আসলে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সংস্কারটা হবে না, এটা যে যাই বলুক না কেন, এটা আসলে সাধারণ মানুষ বা তরুণদের কিন্তু বিশ্বাস করানো যাচ্ছে না যে ভবিষ্যতে এরা ক্ষমতা এসে সংস্কার করবে। সম্ভবত এই কারণেই স্বাগত সাহেব কথাটা বলেছেন, এখন না হলে আর কখনোই হবে না। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মাননীয় উপদেষ্টা যে কথাটা বলেছেন, এটা আমি মনে করি যে দেশের আরও অনেক মানুষেরই আসলে মনের কথা। তারা বিশ্বাস করে যে যদি কোনো সংস্কার প্রয়োজন হয় বাংলাদেশে, বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন, এই সংস্কারগুলো এখনই করতে হবে। এখনই করতে হবে, এটার একটা বড় কারণ হচ্ছে যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা। রাজনৈতিক দলগুলো এর আগে অতীতে মানুষ দেখেছে যে রাজনৈতিক দলগুলো অনেকবার মানুষকে বিভিন্ন বিষয়ে অনেক কথা দিয়েছে, কিন্তু সেই কথা রাখেনি। সো এই কথা না রাখার ফলে এখনও যদি আমাদের রাজনৈতিক দলগুলো যেসব প্রতিশ্রুতি দিচ্ছে সামনে তারা ক্ষমতা এলে সংস্কার করবে বা তারাই আসলে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনার আসলে মূল হকদার, তাদের দ্বারাই একমাত্র সম্ভব, এই সব বিষয়ে আসলে মানুষ খুব বেশি আস্থা রাখে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। মানুষ এই জন্যই মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা সুযোগ, এই সুযোগে যদি কিছু পরিবর্তন আনা যায় এবং রাজনৈতিক দলগুলোর মুখে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায়, তাহলে রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আসবে এবং সেটা খুব গুণগত একটা পরিবর্তন আসবে। এবং ওই যে সাখাওয়াত ভাই একটু আগে যেটা বলেছেন যে মানুষ তখন, রাজনৈতিক দলগুলো তখন মানুষকে ভয় পাবে যে মানুষের কাছে তো আমাকে আবার যেতে হবে, তার কাছে আমার ভোট চাইতে হবে, এবং আমি যদি কোনো দুর্নীতি করি বা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হই তাহলে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই যে এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আসলেই কিন্তু দেশে অনেক গুণগত পরিবর্তন আসবে, এবং সেটা ঠিক করার জন্য সিস্টেমে যে পরিবর্তনগুলো আনা দরকার সেটা রাজনৈতিক দল নিজে থেকে সেটা করবে বলে কেউ বিশ্বাস করে না। এবং এই জন্যই আসলে মানুষ মনে করে যে এখনই এই কিছু প্রয়োজনীয় সংস্কার হওয়া জরুরি। আজাদ মজুমদার এবং ডাক্তার সায়ন্তন সাখাওয়াত, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।